সকাল 7টা। অ্যালার্মের কর্কশ শব্দে সাজিদের ঘুম ভাঙল। চোখ না খুলেই হাতটা চলে গেল বালিশের পাশে রাখা ফোনটার দিকে। ডাটা অন করতেই নোটিফিকেশনের বন্যা। নিউজ ফিডে প্রথমেই ভেসে উঠল তার ভার্সিটির বন্ধু রাকিবের ছবি। ঝকঝকে নতুন BMW গাড়ির সামনে দাঁড়িয়ে রাকিব হাসছে। ক্যাপশন, কঠোর পরিশ্রমের ফল। সাজিদের বুকের ভেতরটা ধক করে উঠল। একটা অদ্ভুত জ্বালা পড়া শুরু হলো। সে গত মাসে অনেক কষ্টে জমানো টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছে, আর রাকিব BMW। সাজিদ অবচেতন মনেই কমেন্ট বক্সে লিখল, কংগ্র্যাচুলেশনস ব্রো। কিন্তু সে জানে সে মিথ্যে বলছে। সে আসলে ঈর্ষায় জ্বলছে। তার মনে হচ্ছে জীবন তাকে ঠকিয়েছে। রাকিব এগিয়ে গেল, আর সে পড়ে রইল সেই একঘেয়ে মধ্যবিত্ত জীবনের চক্রে। বিছানা ছেড়ে বাথরুমে আয়নার সামনে দাঁড়ালো সাজিদ। আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে সে নিজেই নিজেকে চিনতে পারল না। চোখের নিচে গভীর কালির দাগ। বয়স মাত্র 32, কিন্তু দেখাচ্ছে 45-এর মতো। গত 3 বছর ধরে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে। ভালো স্যালারি, এসি রুম, চকচকে অফিস। বাইরে থেকে দেখলে মনে হবে স্বপ্ন সত্যি হয়েছে, কিন্তু সাজিদের মনে হয় সে একটা খুব দামি জেলখানায় বন্দী। ব্রাশ করতে করতে তার মাথায় হাজারটা চিন্তা একসঙ্গে হামলা করল। আজ অফিসে বস কি বলবে? কাল রাতে যে ফাইলটা মেল করা হয়নি, সেটার জন্য কি আজ সবার সামনে অপমানিত হতে হবে? বাড়ি ভাড়া বাড়ানোর নোটিশ দিয়েছে ল্যান্ডলর্ড। সব মিলিয়ে তার দিন শুরুই হলো একটা নিশ্চিত পরাজয়ের অনুভূতি নিয়ে। তার মাথায় তখনও ব্রাশ করা শেষ হয়নি, কিন্তু তার মন পৌঁছে গেছে অফিসের কনফারেন্স রুমে, যেখানে সে কাল্পনিক বকা খাচ্ছে। সাইকোলজিতে একে বলে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। বিপদ আসার আগেই বিপদের ভয়ে মরে যাওয়া। দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়ল সে। রাস্তায় নেমেই জ্যাম। ধুলো, ধোঁয়া আর গাড়ির হর্নের শব্দে মাথাটা ধরে গেল। অফিসে ঢোকার মুখেই কলিগ রিয়ার সাথে দেখা। রিয়া মিষ্টি করে হেসে বলল, সাজিদ ভাই, প্লিজ আমার এই রিপোর্টটা একটু রেডি করে দেবেন, আমার আজ একটু আর্লি বেরোতে হবে। সাজিদের নিজের কাজের পাহাড় জমে আছে। তার খুব ইচ্ছে করল মুখের ওপর না বলে দিতে, কিন্তু সে পারল না। ছোটবেলা থেকে তাকে শেখানো হয়েছে সবাইকে খুশি করতে হয়। সে জোর করে মুখে একটা মেকি হাসি এনে বলল, আচ্ছা রেখে যান, আমি করে দেব। রিয়া চলে গেল, আর সাজিদ নিজের উপর প্রচণ্ড রেগে গেল। কেন সে না বলতে পারে না? এই অতিরিক্ত দায়িত্ব নিতে গিয়ে সে জানে আজ তাকে রাত 8টা পর্যন্ত অফিসে থাকতে হবে। সে নিজের সময়ের বলি দিল, শুধুমাত্র পাছে লোকে কিছু বলে এই ভয়। বিকেল 5টা, বসের রুম থেকে ডাক এলো। বস আজ খুব মেজাজে নেই। তুচ্ছ একটা কারণে তিনি সাজিদকে সবার সামনে অপমান করলেন। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না সাজিদ, ইউ আর ইউজলেস। সাজিদ মাথা নিচু করে সব শুনল। সে বলতে চাইল যে ভুলটা আসলে তার ছিল না, সার্ভার ডাউন ছিল, কিন্তু সে চুপ করে রইল। বসের প্রতিটি শব্দ তার আত্মসম্মানে তীরের মতো বিঁধল। সে রুম থেকে বেরিয়ে এলো, কিন্তু সেই অপমানটা সে সঙ্গে করে নিয়ে এলো। তার মনে হলো অফিসের সবাই তার দিকে আর চোখে তাকাচ্ছে আর হাসছে। যখন আমাদের নিজেদের ভেতরটা ছোট হয়ে যায়, তখন মনে হয় পুরো পৃথিবী আমাদের দিকে আঙুল তুলছে। রাত 10টা, বিধ্বস্ত শরীরে বাসায় ফিরল সাজিদ। শরীর চলছে না, কিন্তু মনের ভেতর তখনও অফিসের সেই অপমানের দৃশ্যটা লুপের মতো বাজছে। তার স্ত্রী তিশা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। দরজায় দাঁড়িয়ে হাসি মুখে বলল, জানো, আজ রান্নায় নতুন একটা এক্সপেরিমেন্ট করেছি, তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। সাজিদের তখন মাথার শিরা দপদপ করছে। তার মনে হলো তিশার এই কথাগুলো এখন অসহ্য। সে হাতের ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠল, সারা দিন গাধার মতো খাটনি করে এসেছি, বসের ঝাড়ি খেয়েছি, আর তোমার এখন রান্নার গল্প শোনানোর শখ হয়েছে? আমাকে একটু শান্তিতে থাকতে দাও না তোমরা। তিশার হাসি খুশি মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। সে কিছু বলল না, চুপচাপ খাবার টেবিলে ঢেকে রেখে নিজের ঘরে চলে গেল। সাজিদ একা ড্রয়িং রুমে বসে রইল। রাগটা কমতেই অপরাধ বোধ চাড়া দিয়ে উঠল। সে কি করল? অফিসের রাগ, বসের অপমান, বাইরের সব জঞ্জাল সে এনে ঢালল তার স্ত্রীর ওপর। সাজিদ বুঝতে পারল সে আর মানুষ নেই, সে একটা রিঅ্যাক্টিভ মেশিনে পরিণত হয়েছে। কেউ বাটন টিপলেই সে রেগে যায়, কেউ বাটন টিপলেই সে কষ্ট পায়। তার ইমোশনের রিমোট কন্ট্রোল তার নিজের হাতে নেই। সে রাতে সাজিদের ঘুম হলো না। সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নিচে রাস্তার ল্যাম্পপোস্টের আলো এসে দেখতে পেল একটা চায়ের দোকান। বেঞ্চে 3 জন রিকশাওয়ালা বসে আছে। পরনে ঘরমাক্ত জামা, হয়তো সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেছে, কিন্তু তারা একে অপরের গায়ে হাত দিয়ে হাসাহাসি করছে। তাদের একজন খুব তৃপ্তি নিয়ে চা আর বনরুটি খাচ্ছে। দৃশ্যটা সাজিদকে থমকে দিল। ওদের BMW নেই, এসি অফিস নেই, কাল কি খাবে তারও ঠিক নেই, তবুও ওরা হাসছে, প্রাণ খুলে হাসছে।
আর সাজিদ দামি ফ্ল্যাটে শুয়েও আত্মহত্যার কথা ভাবছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা পকেটে নয়, পার্থক্যটা মাথায়। ওই মানুষগুলো বর্তমান মুহূর্তটাকে উপভোগ করছে, আর সাজিদ বাস করছে অতীতে নয়তো ভবিষ্যতে। তারা জানে তাদের নিয়ন্ত্রণ সীমিত, তাই তারা অল্পতেই তুষ্ট। পরদিন শুক্রবার, ছুটির দিন। সাজিদ সিদ্ধান্ত নিল আজ সে ফোনটা অন করবে না। সে একটা ডায়েরি নিয়ে বসল এবং নিজেকে প্রশ্ন করল, আমার অশান্তির আসল কারণ কি? সে বুঝল, 1, সে অন্যের লাইফস্টাইল দেখে ঈর্ষা করে। 2, সে না বলতে পারে না। 3, সে অফিসের টেনশন বাসায় নিয়ে আসে। সাজিদ বুঝতে পারল তাকে তার ব্রেন রিপ্রোগ্রাম করতে হবে। বিকেলে সে তিশাকে ডাকল। তিশার হাত ধরে বলল, কাল রাতে আমি খুব খারাপ ব্যবহার করেছি। আমি আসলে অফিসের প্রেশারটা নিতে পারছি না, নিজেকে হারিয়ে ফেলছিলাম, আমাকে ক্ষমা করে দাও। তিশা অবাক হলো, কারণ সাজিদ সাধারণত নিজের ভুল স্বীকার করে না। সাজিদ আরও বলল, আমি ঠিক করেছি অফিস থেকে বের হবার পর আমি আর অফিসের মেইল চেক করব না, আমরা নিজেদের মতো সময় কাটাবো। এটা ছিল তার প্রথম পদক্ষেপ। পরদিন অফিসে সেই কলিগ রিয়া আবার এলো। সাজিদ ভাই, আজও একটু হেল্প লাগতো। সাজিদের বুকটা ধরভর করে উঠল। পুরনো অভ্যেস তাকে বলতে চাইল হ্যাঁ, কিন্তু সে টেবিলের নিচে নিজের হাতটা শক্ত করে মুঠো করল। সে শান্ত গলায় বলল, সরি রিয়া, আজ আমার নিজের অনেক কাজ জমে আছে, আজ আমি পারবো না, তুমি অন্য কাউকে বলো। রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। রিয়া চলে গেল। সাজিদ অপেক্ষা করতে লাগলো আকাশ ভেঙে পড়ার, কিন্তু আকাশ ভাঙল না, বরং সে এক অদ্ভুত শক্তি অনুভব করল। সে বুঝতে পারল কাউকে না বললে পৃথিবী উল্টে যায় না, বরং মানুষ তাকে সম্মান করতে শেখে। নিজের বাউন্ডারি তৈরি করা স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। কয়েকদিন পর সেই BMW কেনা বন্ধু রাকিবের সাথে দেখা হলো। ফেসবুকে রাকিবকে দেখে মনে হয় সে স্বর্গে আছে, কিন্তু বাস্তবে সাজিদ দেখল অন্য চিত্র। রাকিবের মাথার চুল পড়ে গেছে, চোখের নিচে কালি। কফিতে চুমুক দিয়ে রাকিব বলল, দোস্ত, গাড়িটা দেখে খুব চকচকে মনে হয়, তাই না? ওটা পুরোটাই ব্যাংক লোনে কেনা। প্রতি মাসে কিস্তি শোধ করতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে, প্রেসারে আমি রাতে ঘুমোতে পারি না। বউয়ের সাথে ডিভোর্স প্রায় ফাইনাল। তুই ভালো আছিস রে সাজিদ, তোর লাইফটা সিম্পল। সাজিদ সেদিন স্তব্ধ হয়ে গেল। সে এতদিন যাকে ঈর্ষা করেছে সে আসলে একটা সোনার খাঁচায় বন্দী। আমরা যাদের দেখে দীর্ঘশ্বাস ফেলি তারা আসলে তাদের দুঃখগুলোকে খুব সুন্দর ফিল্টার দিয়ে ঢেকে রাখে। ফেসবুকে আমরা দেখি ট্রেলার, কিন্তু সিনেমাটা যে কতটা হরর হতে পারে তা কেউ জানে না। সেদিন থেকে সাজিদ তুলনা করা বন্ধ করে দিল। সে বুঝল তার সেকেন্ড হ্যান্ড বাইকটাই রাকিবের BMWর চেয়ে অনেক বেশি শান্তির, কারণ এতে কোনো দেনা নেই, কোনো দুশ্চিন্তা নেই। গল্পের শেষ দৃশ্যে আমরা আবার সাজিদকে দেখতে পাই সেই একই ট্রাফিক জ্যামে। অফিস শেষ করে ফিরছে, গাড়ি নড়ছে না, প্রচণ্ড গরম। আগে হলে সাজিদ এতক্ষণে হর্ন বাজাতো, গালি দিত, কিন্তু আজ সাজিদ বাইকের হ্যান্ডেলে মাথা ঠেকিয়ে শান্ত হয়ে বসে আছে। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি এখন উড়ে গিয়ে জ্যাম পার হতে পারবো? না। তাহলে এই নিয়ে রাগ করে আমি কেন নিজের ক্ষতি করব? একেই বলে র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স, বা যা বদলানো যায় না তা মেনে নেওয়া। সে পকেট থেকে হেডফোন বের করে গান চালু করল। বাইরে কোলাহল, কিন্তু সাজিদের ভেতরে এক অদ্ভুত নীরবতা। সাজিদের জীবন কি এখন পারফেক্ট? না। বস এখনো বকা দেয়, বাড়ি ভাড়া এখনো বাড়ে, কিন্তু পার্থক্য হলো সাজিদ এখন আর সেগুলোর সাথে মিশে যায় না। সে শিখে গেছে সে হলো আকাশ, আর সমস্যাগুলো হলো মেঘ। মেঘ আসে, মেঘ যায়, কিন্তু আকাশ তার জায়গায় স্থির থাকে। সে এখন রাতে ঘুমানোর আগে ফোন ঘাটে না, সে তিশার সাথে কথা বলে। সে বারান্দায় দাঁড়িয়ে ওই রিকশাওয়ালাদের মতো হাসতে চেষ্টা করে। সে সুখের পেছনে দৌড়ানো বন্ধ করে দিয়েছে। সে শান্তিকে নিজের ভেতরে তৈরি করেছে। বন্ধু, এই গল্পটা কেবল সাজিদের একার নয়, এটা আপনার, আমার, আমাদের সবার গল্প। আমরা শান্তিকে ভবিষ্যতের কোনো এক স্টেশনে রেখে এসেছি, আর ভাবছি ট্রেন সেখানে পৌঁছলে আমরা সুখী হব। কিন্তু বিশ্বাস করুন, শান্তি কোনো গন্তব্য নয়, শান্তি হলো যাত্রাপথ। শান্তি হলো ঝড়ের মাঝখানে দাঁড়িয়েও নিজেকে শান্ত রাখা। আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা আজ অন্যের হাত থেকে কেড়ে নিন। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একবার প্রশ্ন করবেন, আমি কি সত্যিই বাঁচছি, নাকি শুধু সোশ্যাল মিডিয়ায় বাঁচার অভিনয় করছি? জীবনটা খুব ছোট, এটাকে অন্যের সাথে তুলনা করে নষ্ট করবেন না। নিজের গল্পটা নিজের মতো করে লিখুন, যেখানে হয়তো BMW থাকবে না, কিন্তু বুক ভরা শান্তি থাকবে। আর দিন শেষে সেটাই তো আসল জয়।